হলুদের সময় বয়ে যাচ্ছে। বরের বাড়ি থেকে মানুষজন হলুদের তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। বাড়ির উঠোনে সাজানো স্টেজ ঘিরে উৎসবের আমেজ। এর মাঝেই সৃজনী অস্থির হয়ে রৌদ্রকে খুঁজছে। পুরো বাড়ি খুঁজেও সে রৌদ্রকে দেখা পাচ্ছে না। আনিকা সৃজনীর কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করার সুরে বলল, অস্থির হোস না তো, ভাইয়া মনে হয় জরুরি কোনো কাজে কোথাও গিয়েছে, এখনই চলে আসবে। সৃজনী আনিকার কথায় মন দিতে পারছে না। তার নজর শুধু বাড়ি মেইন গেটের দিকে। তার মনে একটাই প্রশ্ন, রৌদ্র কখন আসবে। এদিকে অনুষ্ঠান থেমে নেই। বড় বড় বক্সে গানের তালে তাল, পোলা পানদের ওড়াদুরা ডান্স শুরু হয়ে গিয়েছে। তোরা, তিথি আর আরশিও সে খুশিতে গা ভাসিয়ে নাচতে শুরু করলো। ধীরে ধীরে হলুদের মূল আনুষ্ঠানিকতা শুরু হলো। সৃজনীরাও এগিয়ে গেল স্টেজ প্রাঙ্গণে। আরফা স্টেজে বসে আছে, আর তার সামনে সব মেয়েরা এক হয়ে একটা নাচের দল তৈরি করলো। মাঝখানে তোরা দাঁড়িয়ে আছে, তার দুপাশে তিথি, আরশি, সৃজনী, আনিকা, বৃষ্টিসহ আরও অনেক মেয়ে। বক্সের মিউজিক বাজার সাথে সাথে সবার ছন্দ মিলিয়ে কোমর দোলাতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তেই রাজকীয় ভঙ্গিতে রৌদ্র এসে হাজির হলো। রৌদ্রকে দেখা মাত্রই সৃজনীর নাচের গতি যেন কয়েক গুণ বেড়ে গেল। সে রৌদ্রকে দেখানোর জন্যই আরও বেশি খুশিতে কোমর দোলাতে লাগলো। কিন্তু রৌদ্র সেদিকে পাত্তাই দিল না। সে দুহাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে এক পলকে তোরার নাচ দেখতে লাগলো। রৌদ্রের সেই নেশালো দৃষ্টি শুধু তোরার ওপরেই স্থির। সব মেয়ে এবার দুহাত সামনে উঁচিয়ে গানের তালে তালে একসঙ্গে গেয়ে উঠল, এলো যে এলো খুশির নগন, এলো যে এলো খুশির নগন। আসবে সে তাই লাজে রাঙা মুখ, আসবে সে তাই লাজে রাঙা মুখ। গানটা ঠিক এক জায়গায় তোরা নেচে লেহেঙ্গাটা হাত দিয়ে ধরে দারুণ একটা চক্কর দিল। তার নাচের মুদ্রায় যেন পূর্ণিমার চাঁদ লুটুপুটু খাচ্ছে। তোরা গলার সুর উঁচিয়ে গেয়ে উঠল, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। তোরা সুরের সাথে তাল মিলিয়ে এবার সব মেয়ে দুহাত এক করে বৃত্তাকার ভঙ্গিতে নাচতে নাচতে গাইতে লাগলো, বরণডালা সাজা উলু যে, সাঙ্গ বাজা কর্ণে, হবে আজ সীমন্তনী। ফুলেরই মালাই কাজলে আলতায়, কর্ণে আমাদের গর্বিণী। পুরো পরিবেশটা যেন এক মায়াবী জাদুতে ভরে উঠল। রৌদ্রের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে মুগ্ধ হয়ে দেখছে তার বউ কিভাবে পুরো আসর মাতিয়ে রেখেছে। সৃজনী বারবার রৌদ্রের নজর কাড়ার চেষ্টা করলেও রৌদ্রের পৃথিবীটা যেন তখন শুধুই তোরাকে কেন্দ্র করে ঘুরছে। পুরো গান আর নাচ শেষ করে সব মেয়ে একে অপরের হাত ধরে গোল হয়ে বৃত্তাকারের ঘুরতে লাগলো। নাচের এনার্জি যেন আকাশ ছোঁয়া, কিন্তু থামার সাথে সাথেই সবাই হাঁপিয়ে উঠল। অনেকেই পেটে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে সাইডে গিয়ে দাঁড়ালো। তোরাও ক্লান্তিতে জোরে শ্বাস নিতে নিতে স্টেজের ওপরে গিয়ে একদম আরফার পাশে ধপ করে বসলো। তার পিছু পিছু আরশি আর তিথিও যোগ দিল। এদিকে আয়ান আর শিয়াব তো পুরাই এতক্ষণ শিয়াব আয়ানের কাঁধে হাত দিয়ে হাঁ করে তাদের নাচ দেখছিল। তাদের বউরা যে এত নিখুঁত আর সুন্দর নাচতে পারে সেটা তাদের ধারণার বাইরে ছিল। হঠাৎ বক্সে থাকা মাইকে একজন ছেলে বেশ চড়া গলায় ঘোষণা করলো, প্রিয় দর্শক, খানবাড়ির উৎসবে মেয়েরা ইতিমধ্যে মঞ্চ কাঁপিয়ে দিয়েছে, এখন কিন্তু আমাদের ছেলেদের পাড়া। রেডি তো সবাই? ঘোষণাটা শুনেই রৌদ্রর অবস্থা কেরোসিন। সে কোনো মতে একটা শুকনো ডোক গিলে মনে মনে বলল, এখান থেকে কাজ কাটা দিয়ে পালানোর বুদ্ধিমানের কাজ। রৌদ্র পা টিপে টিপে পিছনের দিকে সরতে যাবে, ঠিক তখনই একটা ছেলে এসে ছো মেরে রৌদ্রের পাঞ্জাবি টেনে ধরল। কি ভাই, পালাচ্ছ নাকি? তা কি করে হয়? আজ না নাচলে তোমাদের কিন্তু একদম নিস্তার নেই। রৌদ্র অসহায় চেহারায় বলল, দেখ ভাই, আমি একদম নাচতে পারি না, তোরা তো জানিসই, আমাকে ছেড়ে দে।
তোরা নাচ, আমি দর্শক হয়ে তালি দেই। কিন্তু কে শোনে কার কথা? ছেলেটা আরও জোরে চিৎকার দিয়ে ডাকলো, না না, নাচতেই হবে। এই তোরা কে কোথায় আসিস? এদিকে আয় তো। মুহূর্তের মধ্যে এক ঝাঁক ছেলে এসে জোর করে রৌদ্রকে টেনে হিঁচড়ে স্টেজের সামনে নিয়ে আসলো। সেই সাথে শিহাব আর আয়ানকেও পাকড়াও করা হলো। বেচারা তিন মূর্তির এখন ছেড়ে দে মা, কেঁদে বাসি অবস্থা। আয়ান সুযোগ বুঝে একটা চিপা দিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শিহাব ওস্তাদ লোক। সে ঝট করে আয়ানের পাঞ্জাবির কলার টেনে ধরে একদম নিজের কাছে নিয়ে এসে বলল, এই যে মিস্টার আয়ান, আমি যেহেতু কুয়াতে পড়েছি, সেই কুয়ার তোমাকেও থাকতে হবে। আমি থাকতে তুমি একা একা ওপরে উঠে যাবে, সেটা ভাবলে কি করে? আয়ান এবার কান্নার মতো মুখ করে করুণ স্বরে বলল, ভাই দয়া করো, ছেড়ে দাও। আমি নাচলে মানুষ ভাববে ব্যাঙ লাফাচ্ছে, এতে আরও বেশি লজ্জা পামু। আর সবচাইতে বড় সমস্যা হলো ভাই, ওখানে বউ বসে আছে, এমনিতেই সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। এখন যদি আমার এই ব্যাঙের মতো নাচ দেখিয়ে ফেলে, তবে তো সারা জীবন আমাকে এটা নিয়ে খেপিয়ে মারবে। প্লিজ ভাই, যেতে দাও। শিহাবও নাচর বান্দা। সে আয়ানের কলারটা আরও শক্ত করে টেনে ধরে দাঁত বের করে বলল, তুমি ভাবছো আমি খুব বড় ডান্সার? আমি নাচতে নামলে মনে হবে কোনো পাগলা কুত্তা বো বো করে লাফাচ্ছে। সো ভাই, কপালে যা আছে তাই হবে। আমি যেমন পারি তুমিও তেমনি নাচবে, ব্যাস। ছেলেরা সব হুড়মুড় করে স্টেজের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো। শিহাব বেশ চালাকি করে রৌদ্রকে এক ধাক্কায় সবার সামনে পাঠিয়ে দিল। রৌদ্র আপ্রাণ চেষ্টা করছিল পিছনের সারিতে লুকিয়ে পড়ার, কিন্তু আয়ানও আজ ছাড়ার পাত্র নয়। সেও রৌদ্রকে পিছন থেকে ধাক্কা দিয়ে একদম মেন পজিশনে দাঁড় করিয়ে দিল। রৌদ্র বেচারা এখন একদম খাঁচায় বন্দি বাঘের মতো অবস্থা। সামনে তাকিয়ে দেখলো তুরা, তিথি আর আরশিরা সবাই কৌতূহলী চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তুরা তো ঠোঁট টিপে হাসছে, যেন রৌদ্রের এই অসহায় অবস্থা সে বেশ উপভোগ করছে। পুরো বাড়ি তখন ফেটে পড়ছে উল্লাসে। সব মেয়েরা একসাথে উৎসাহিত হয়ে জোরে জোরে তালি দিতে লাগলো। মেয়েরা তো খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করে বলতে লাগলো, রৌদ্র ভাই, রক ইট। বক্সের মিউজিকটা হঠাৎ ধাম করে বেজে উঠল। খুব ফাস্ট বিটের একটা গান। রৌদ্র দুহাত পকেটে পুরে একবার শিহাব আর আয়নের দিকে তাকালো। রৌদ্র দীর্ঘ শ্বাস ফেলে পাঞ্জাবির হাতা একটু গুটিয়ে নিয়ে নিজেকে একটু জ্বালিয়ে নিল। তারপর বক্সের বিটটা যখনই বাড়ল, সে দারুণ ছন্দে কোমর দোলাতে শুরু করলো। তাকে এত নিখুঁত নাচতে দেখে বাকি সব ছেলেই যেন জোশ পেয়ে গেল। সবাই রৌদ্রকে কপি করে একই তালে নাচতে লাগলো। মেয়েদের চিৎকারে পুরো প্যান্ডেল যেন কান পাতা দেয়। এবার সব ছেলে মিলে বক্সের গানের তালে তালে গলা ছেড়ে গেয়ে উঠল, অরূপসী কন্যারে দেখনা পিছু ফিরে রে, অরূপসী কন্যারে দেখনা পিছু ফিরে রে। রৌদ্রর গলায় তোরার ওড়নাটা স্টাইল করে পেঁচানো ছিল তখনও। নাচের মাঝখানে সে স্টেজে বসা তোরার দিকে সরাসরি তাকিয়ে নিজের গলায় থাকা সে ওড়নাটা দুই প্রান্ত ধরে একটু টান দিয়ে নাড়াতে শুরু করলো। তোরার চোখের ওপর চোখ রেখে রৌদ্র গেয়ে উঠল, তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘর। তোরার বুকটা ধক করে উঠল। রৌদ্রর চোখের ওই গভীর চাউনি আর নিজের ওড়নাটা ওর গলায় দেখে সে লজ্জায় আর আবেশে যেন জমে গেল। রৌদ্র থামল না। সে আবার আয়ানদের সাথে দু হাত মিলিয়ে দিয়ে বৃত্তাকারের ঘুরতে শুরু করলো। মাটির সাথে পায়ের তাল ঠুকে নাচতে নাচতে সব ছেলেরা আবারও গেয়ে উঠল, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর। তোরা একদম অবাক হয়ে তাকিয়ে আছে। সে ভেবেছিল রৌদ্র হয়তো লোক হাসানো কোনো নাচ দেবে, কিন্তু রৌদ্র তো পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে। তার প্রতিটি স্টপ যেন একদম নিখুঁত, একদম পাগল করার মতো।
শিহাব আর আয়ান তো রৌদ্রের নাচ দেখে পুরাই হয়ে গেছে। তারা স্বপ্নেও ভাবেনি গম্ভীর রৌদ্রের ভেতরে এমন একজন ডান্সার লুকিয়ে আছে। তারা নিজেরা নাচবে কি রৌদ্রকে কপি করতেই তাদের হিমশিম অবস্থা। নাচের উতাল মুহূর্তে হঠাৎ রৌদ্র শরীরটা পিছন দিকে এলিয়ে দিল, ছেলেদের ওপর একবার ভর দিয়ে নিখুঁত বেঞ্চের আবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর গলায় পেঁচানো তুরার সেই ওড়নাটা এক ঝটকায় স্টাইল করে কাদের উপর ছুঁড়ে মারল। তার ওই ড্যাশিং লুক দেখে উপস্থিত সব মেয়েদের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রৌদ্র সরাসরি তুরার চোখের দিকে তাকিয়ে বুক ছিঁড়ে আসা আবেগ দিয়ে গেয়ে উঠল, রাখবো তোরে যতন করে হৃদয়ের গভীরে, প্রেম জোয়ারে ভেসে দেব গাইব সুরে সুরে। দুবার নাচার পিঠ এবার আরও টুঙ্গে উঠল। রৌদ্রের ড্যান্সিং মুভমেন্ট দেখে পুরো উঠোন যেন কাঁপছে। রৌদ্র এবার স্টেজের আরও কাছে এগিয়ে গেল, তুরার খুব কাছাকাছি। গলার সেই ওড়নাটা এক হাত দিয়ে সামান্য টেনে অন্য হাত দিয়ে তুরাকে ইশারায় কাছে ডাকলো। সারা মাত্রের হাজারো শব্দের মাঝে রৌদ্রের কণ্ঠ আর ভঙ্গি যেন শুধু তুরার জন্যই গেয়ে উঠল, ভালোবাসার কন্যা রে, ভালোবাসার কন্যা রে, থাইকো না আর দূরে রে। রৌদ্রের এই দূরে না থাকার আকুতি তুরার বুকের ভেতর তোড়পাড় সৃষ্টি করলো। রৌদ্র আবারও সে একই আকুতি নিয়ে সুর মেলালো, ভালোবাসার কন্যা রে, থাইকো না আর দূরে রে। এরপর মিউজিকের তালটা যখন একটু গম্ভীর আর মায়াবী হলো, রৌদ্র নিজের বুকের বাপাশে হাত রাখলো। তার চোখে তখন শুধু তুরার প্রতি অগাধ ভালোবাসা আর দখলের নেশা। সে ধীর পায়ে তুরাকে প্রদক্ষিণ করতে করতে গেয়ে উঠল, তোর লাইগা বানাইয়াছি অন্তরেতে ঘর। সবশেষে রৌদ্র শিহাব আর আয়ান একসাথে হাত ধরাধরি করে এক চক্কর ঘুরে পায়ের কাজ দেখিয়ে ধুলো উড়িয়ে গিয়ে উঠল, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর। মিউজিকের বিটটা এবার একটু পরিবর্তন হয়ে দারুণ একটা রিদমে চলে এলো। রৌদ্র যেন এবার আরও বেশি ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠল। সে নাচের মাঝখানে বারবার গলায় ঝুলে থাকা তুরার ওড়নাটা দুহাত দিয়ে ধরে টান দিয়ে স্টাইল করতে লাগলো। তার এই এক একটা ঝটকায় তুরার হৃদস্পন্দনও যেন এলোমেলো হয়ে যাচ্ছে। রৌদ্র নাচতে নাচতে তুরার চোখে একদম গভীরে তাকিয়ে ধীর স্থিরভাবে গেয়ে উঠল, আকাশ সমান স্বপ্ন আমি দেখি তোরে নিয়ে, জন্ম আমার পূর্ণ করো ভালোবাসা দিয়ে। দুবার গানটার এই দরদ ভরা কথাগুলো রৌদ্র যখন বলছিল, তখন তার চেহারায় এক অদ্ভুত মায়া খেলা করছিল। কিন্তু এরপরের অংশটুকু আসতে রৌদ্র একদম বোল পাল্টে ফেলল। সে এক হাত দিয়ে নিজের মাথায় চুলগুলো স্টাইল করে পিছনের দিকে টেনে নিল, ঠিক যেন কোনো সিনেমার হিরো। তারপর চোখের একটা পলক ফেলে সরাসরি তুরার দিকে তাকিয়ে একটা কিলার চোখ মেরে গেয়ে উঠল, চোখ মেরেছে কন্যারে, মনটা পাগল করে রে। দুবার রৌদ্রের আবারও ওড়নাটা কাঁধের ওপর তুলে নিয়ে বুক চিতিয়ে আয়ান আর শিহাব সাথে গলা মিলিয়ে শেষবারের মতো গেয়ে উঠল, তোর লাগিয়া বাড়াইয়াছি অন্তরেতে ঘর, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর, সেই ঘরে থাকবো দুজন সারা জীবন ভর। গান শেষ হওয়ার সাথে সাথে পুরো প্রাঙ্গণ যেন কান ফেটে যাওয়ার মতো চিৎকার আর করতালিতে মেতে উঠল। রৌদ্রের এই হিরো এন্ট্রি আর ওড়না নিয়ে ওই স্টাইলিশ নাচ সবাইকে পাগল করে দিয়েছে। রৌদ্র নিজেও বেশ হাঁপিয়ে উঠেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। সে শিহাবের কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে টেনে নিয়ে একটু দূরে ভিড়ের আড়ালে চলে এলো। রৌদ্র লম্বা লম্বা শ্বাস নিচ্ছে আর শিহাব নিজের হাতুটে হাত দিয়ে ঝুঁকে শ্বাস নিতে নিতে অবাক গলায় বলল, ভাই রে ভাই, তুই তো আজ পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছিস। আমি তো জানতাম তুই গম্ভীর মানুষ, কিন্তু তুই যে এভাবে একদম হিরোর মতো ডান্স পারিস তা তো আমার ধারণার পুরোই বাইরে ছিল। তুই তো প্রফেশনাল ড্যান্সারদেরও হার মানিয়ে দিয়েছিস রে। রৌদ্র একটা রহস্যময় হাসি দিয়ে পাঞ্জাবির হাতটা ঠিক করতে করতে তুরার দিকে তাকালো।
তোরা তখনও স্টেজে বসে লজ্জায় লাল হয়ে আসে। রৌদ্র শিহাবকে বলল, সব সময় কি সব প্রতিভা সামনে আনতে হয়? মাঝে মাঝে বিশেষ মানুষের জন্য বিশেষ কিছু জমিয়ে রাখতে হয় রে শিহাব। আয়ানও এই ফাঁকে হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে হাজির হলো। সে নিজের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলল, ভাই, তোমার ওই চোখ মারা দেখে তো আমারই কলিজা কেঁপে উঠেছিল। আর তোরা কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখো, পাগল করে ছাড়লে মেয়েটাকে। রৌদ্র, শিহাব আর আয়ান একপাশে দাঁড়িয়ে বেশ আড্ডায় মেতে উঠেছে। নাচের রেসটা যেন এখনও তাদের কাটেনি। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করছে আর আয়ান বারবার রৌদ্রকে ওই চোখ মারার স্টোভটা নিয়ে খেপাচ্ছে। কিন্তু ওই উৎসবের রঙের মাঝেও এক কোণে মূর্তির মতো দাঁড়িয়েছে সৃজনী। তার চোখের সামনে যেন রৌদ্রের নাচের প্রতিটি মুহূর্ত বারবার রিওয়াইন্ড হচ্ছে। রৌদ্র ক্যান বারবার তোরার দিকে তাকাচ্ছিল। আর সব শেষে ওই চোখ মারাটা, ওটা কি তবে শুধুই মজা ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো সুতা লুকিয়ে আছে? সৃজনীর মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেদিন রৌদ্র আর তোরার মাঝে অদ্ভুত কিছু একটা দেখেছিল, যা তাকে তখন থেকেই ভাবাচ্ছে। তার মনে বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রৌদ্র আর তোরার সম্পর্কটা আসলে কি? ওরা কি শুধুই ভাই বোন, নাকি এরা বাইরেও অন্য কিছু? অন্য কিছু ভাবতেই সৃজনীর কলিজাটা যেন ভয়ে কেঁপে উঠল। সে গত কয়েকদিনে তিলে তিলে রৌদ্রকে নিজের মণিকোঠায় সাজিয়ে নিয়েছে। যদি রৌদ্রের জীবনে অন্য কেউ থাকে, তবে সৃজনী কি হবে? তার এতদিনের ভালোবাসা কি তবে বালির বাঁধের মতো ভেঙে পড়বে? সৃজনী আর নিজেকে ওই হাসি খুশি পরিবেশের সাথে মেলাতে পারল না। তার ভেতরটা এক অজানা আশঙ্কায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ঠিক করলো, আজ আর রৌদ্রের সামনে যাবে না। রৌদ্রকে ওভাবে অন্য কারোর দিকে তাকিয়ে হাসতে দেখা তার সহ্য হচ্ছে না। সে মনে মনে একটা কঠিন সংকল্প করলো, আজ থাক, কাল তো বিয়ে, কাল সরাসরি তোরার মুখোমুখি হব। ওর মুখ থেকেই জানবো রৌদ্রর সাথে ওর আসলে সম্পর্কটা কি। যদি কোনো গাবলা থাকে, তবে আমি তা কিছুতেই হতে দেব না। রাত তখন 12টা। সময়ের আবর্তে জমকালো গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। বরের বাড়ির মানুষজন বিদায় নিল। সেই সাথে সৃজনীয় ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে গেল। খানবাড়ির আত্মীয় স্বজনরা সারা দিনের ক্লান্তিতে একে একে ঘুমের রাজ্যে তলিয়ে যাচ্ছে। কিন্তু এক কোণে কখনো আড্ডা জমিয়ে রেখেছে তোরা, তিথি, আরশি আর আরফারা। তারা কোণে আরফাকে নিয়ে হাসাহাসি আর খুনসুটিতে ব্যস্ত। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে রৌদ্র, শিহাব আর আয়ান। আড্ডার মাঝে শিহাব হঠাৎ রৌদ্রের কাঁধে একটা চাপ দিয়ে মুচকি হেসে বলল, কী রে রৌদ্র, আর কতক্ষণ এখানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবি? মনে রাখিস, নিজে উদ্যোগ নিয়ে না আসলে বউ কিন্তু জীবনেও আসবে না। সুযোগ বুঝে ছো মারতে হয়। বলে সে আবার কোনো কথা না বাড়িয়ে সোজা তিথিদের আড্ডার দিকে পা বাড়ালো। শিহাবকে আসতে দেখে আর সেই লজ্জায় একদম কুঁকড়ে গেল। মাথাটা নিচু করে নখ খুঁটতে লাগলো। তিথি শিহাবকে দেখে ফাজলামি করে বলল, কি শিহাব ভাই, এত রাতে এদিকে যে বউ নিতে এসেছেন বুঝি? শিহাব দাঁত বের করে হেসে জবাব দিল, সবে যখন বুঝো তখন আবার প্রশ্ন করো কেন শালী সাহেবা? কথাটা শেষ করেই শিহাব কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় আরশিকে পাজা করে করে তুলে নিল। হঠাৎ এমন কাণ্ডে তিথি, তোরা আর আরফা হো হো করে হেসে উঠল। আরশি তো লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আর লজ্জা লুকানোর চেষ্টা করলো। শিহাব কারোর কথা তোয়াক্কা না করে আরশিকে কোলে নিয়ে গটগট করে নিজেদের রুমের দিকে রওনা দিল। রুমে ঢুকে দরজাটা পা দিয়ে ঠেলে বন্ধ করতে আরশি শিহাবের বুকে ছোট্ট ছোট কিল ঘুষি মারতে শুরু করলো। সে ফিসফিস করে রাগী গলায় বলল, সি, আপনি কি অসভ্য! সবার সামনে
আমাকে ওভাবে কোলে তুলে নিয়ে আসলেন, আপনার কি একটুও লজ্জা করলো না? এখন ওরা আমাকে নিয়ে কত হাসাহাসি করবে একবার ভেবেছেন? শিহাব আরশির একদম চোখের মণি বরাবর তাকালো। ওর দৃষ্টিতে আজ কোনো কাঠিন্য নেই, আছে শুধু এক সমুদ্র নেশা আর অধিকার। শিহাব শান্ত গলায় বলল, আমি তো আগেই বলেছি আরশি, তোমাকে কোলে নিয়ে সারা পৃথিবী ঘুরলেও আমার একটুও লজ্জা লাগবে না। আর ওখানে তো শুধু শালীরা ছিল। যাই হোক, ওসব ছাড়ো, এখন তুমি একদম সুস্থ। এতদিন অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি, কিন্তু আজ আর পারছি না। আজ আমি তোমার ওই মধুর সাগরে হারিয়ে যেতে চাই। আজ সারা রাত তোমাকে আদরে আদরে ভরিয়ে দিতে চাই আমি। শিহাবের এমন সরাসরি আর মাদকতা ভরা কথায় আরশি যেন লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু মাথাটা আরও নিচু করে শিহাবের পাঞ্জাবির বোতাম নিয়ে নাড়াচড়া করতে লাগলো। আরশি নীরবতা দেখে শিহাব এবার আরও কাছে সরে এলো। ওর তপ্ত নিঃশ্বাস এখন আরশির কানের লতিতে আছড়ে পড়ছে। শিহাব ফিসফিস করে পুনরায় বলল, আরশি, আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। আমার আগের ব্যবহারগুলোর জন্য আমি লজ্জিত, কিন্তু আজ আমাকে বাধা দিও না প্লিজ। আজ আমাকে মিশে যেতে দাও তোমার সাথে। আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার সব পুরনো কষ্ট ভুলিয়ে দেব। আমার দেওয়া প্রতিটি আঘাতের দাগ মুছে দেব আমার এই স্পর্শ আর নিবিড় আদরে। আজ রাতে আমি তোমাকে নতুন করে নিজের করে নিতে চাই। আরশি কোনো কথা বলল না, শুধু লজ্জায় নিজের মুখটা শিহাবের চওড়া বুকে শক্ত করে গুজে দিল। আরশি এই নীরবতা আর বুকের উষ্ণতায় শিহাবকে বুঝিয়ে দিল যে তার বউ আজ পুরোপুরি ধরা দিয়েছে। শিহাবের ভেতর যেন তখন 28 বছরের জমানো তুফান বইছে। সে আরশিকে নিয়ে বিছানার দিকে এগোতে এগোতে একটু শয়তানি হাসি দিয়ে বলল, আজকে আর রক্ষা নেই আরশি তোমার। খাট ভেঙে চুরমার করে ফেলবো আজ। এই 28 বছরের সব উপাস আজ ভাঙব। তৈরি হও আমার রানী। বলেই শিহাব আরশিকে পাজা কোলা করেই খাটের মাঝখানে ছুঁড়ে মারল। আরশি উফ বলে ধপ করে খাটে গিয়ে পড়ল। শিহাবের তখন তোর সইছে না। সে দাঁতে দাঁত চেপে রোমান্টিক এক লাফে খাটে ওপর চাপ দিল, কিন্তু শিহাবের শরীরের ভার আর সেই ঝাঁপের গতি সহ্য করার ক্ষমতা বোধহয় বেচারা খাটের ছিল না। শিহাব ঝাঁপ দিতেই আচমকা পুরো খাটটা বিশ্রীভাবে নড়ে উঠল এবং ঠাস করে একটা কান ফাটানোর শব্দে মাঝখান দিয়ে ভেঙে চৌচির হয়ে গেল। মুহূর্তের মধ্যে রোমান্টিক আবহাওয়াটা যেন একদম কমেডি নাটকে পরিণত হলো। খাট ভেঙে শিহাব আর আরশি একদম নিচে মেঝেতে পড়ে গেছে। আরশি ব্যথায় আর ভয়ে আর্তনাদ করে উঠল, ও মা গো, আমার কোমর গেল রে। শিহাবের কোমরে বেশ ভালোই চট লেগেছে। একটা বিটকেল ব্যথা মেরুদণ্ড বেয়ে যেন মস্তিষ্কে গিয়ে লাগছে, কিন্তু সে তো শক্তপোক্ত পুরুষ মানুষ, তাই মুখ দিয়ে কোনো আর্তনাদ করল না, শুধু দাঁত চেপে ব্যথাটা হজম করে নিল। পাশে তাকিয়ে দেখলো আরশি ব্যথায় কুকরাচ্ছে। শিহাব তড়িঘড়ি করে বলল, আরশি সোনা বউ আমার, বেশি ব্যথা পেয়েছো? দেখি কোথায় লেগেছে। আরশি তখন রাগে আর ব্যথায় ফুঁসছে। সে নিজের কোমরটা হাত দিয়ে চেপে ধরে রাগী গলায় বলল, হয়েছে আপনার বাসর করা আর স্বাদ মেটানো। আরে বাবা, এইভাবে কেন খাটের ওপর ঝাঁপ দিয়ে? আমার কোমরটা তো আজ গেল রে। উফ কি ব্যথা। সে আবার কথা না বাড়িয়ে সাবধানে আরশির কাছে গিয়ে ওকে টেনে নিজের বুকের সাথে লেপ্টে ধরল। তারপর কপাল কুঁচকে খাটের ভগ্ন দশার দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে আমার কি দোষ? তোমার বাবা কি তোমাকে একটা মজবুত খাটও কিনে দিতে পারলো না? একটা সাধারণ ঝাঁপ দিতে খাটটা একদম পটল তুলল। আরে এই সামান্য ঝাঁপি যদি সহ্য করতে না পারে, তবে এই খাট আমার এই ভরপুর আদরের লোড নেবে কিভাবে? কপালটাই খারাপ আমার। বাসর করতে এলাম আর খাট ভেঙে নিচে পড়লাম।
শিহাবের কথা শুনে আরশি রাগের মাথায়ও হেসে দিতে যদি না কোমরের ব্যথাটা এত বেশি হতো। সে শিহাবের বুকে একটা কিল মেরে বলল, এখনও আপনার মুখে ওই সব কথা আসছে? এখন এই ভাঙা খাটে রাত কাটাবেন কিভাবে শুনি? সবাই জানলে তো লজ্জায় আমার মুখ দেখানোর জায়গা থাকবে না। শিহাব আরশিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে দাঁত বের করে হাসল। ব্যথার চেয়েও সে যেন এখন এই পরিস্থিতির মধ্যে অন্যরকম এক গর্ব খুঁজে পাচ্ছে। শিহাব হাসতে হাসতে বলল, আরে বউ, কি আর হবে? বাসর হওয়ার আগেই খাট ভেঙে পড়ল। সকালে যখন সবাই রুমে এসে দেখবে খাট ভাঙা, তখন রৌদ্র আর আয়ানরা বলবে, শিহাব তুই তো জিনিয়াস রে, এক রাতে খাট ভেঙে তুসনস করে ফেলেছিস। আমার মান সম্মান তো এক কদম আকাশচুম্বী হয়ে যাবে। বাসর করার আগেই এত প্রশংসা আমি হজম করতে পারবো না। আরশির আগে আর লজ্জায় এবার শিহাবকে জোরে একটা ধাক্কা মেরে কোনো মতে মেঝে থেকে উঠল। সে মুখ ঝামটা দিয়ে বলল, রাখুন আপনার জেনি আসগিরি, লোক হাসানো ছাড়া আর কিছু না। আরশি আর কোনো কথা না বাড়িয়ে বিছানার চাদরটা টেনে নিল, এবার একটা বালিশ দখল করলো। তারপর চাদরটা মেঝের এক কোণায় সুন্দর করে বিছিয়ে বালিশ দিয়ে ধপ করে শুয়ে পড়ল। শিহাব এতক্ষণ হাঁ করে আরশির কাণ্ড দেখছিল। সে বুঝতেই পারেনি আরশি এত দ্রুত ফ্লোরে শিফট হয়ে যাবে। শিহাব কিছুক্ষণ মেঝেতে ভেঙে পড়ে থাকা খাটের পায়ের দিকে তাকালো, তারপর গালে হাত দিয়ে করুণ মুখে দীর্ঘশ্বাস ফেলে বলল, বালের খাট, বাসর করার আগেই ভেঙে পড়লি হারামি। কমপক্ষে 10টা মিনিট তো টিকতি। দেখিস তোর জীবনে কোনো দিন বিয়ে হবে না, কোনো দিন কোনো লেডিস খাট তোর পাশে এসে দাঁড়াবে না। চিরকাল তুই এভাবেই ব্যাচেলর কাঠ হয়ে পড়ে থাকবি। এইটা আমার মতো এক অসহায় মজলুম স্বামীর অভিশাপ, যা তোরে আজই ত্যায্য করলাম। শিহাবের এমন অদ্ভুত আর করুণ অভিশাপ শুনে আরশি মেঝেতে শুয়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা। সে বালিশে মুখ গুজে হাসতে হাসতে বলল, ওগো আমার অভিশাপ স্বামী, খাট তো আর মানুষ না যে ওর বিয়ে হবে না। খাটকে অভিশাপ দিয়ে কি হবে? শিহাব তখনও রাগে ফুঁসছে। সে ঝাড়ি দিয়ে বলল, চুপ করো আরশি, এই খাট নিশ্চয়ই বিএসটিআই অনুমোদিত ছিল না। আমার মতো জলজান্ত জিনিয়াসকে ওর রিজেক্ট করে দিল। আজ থেকে ওর নাম অভিশপ্ত কাঠ। কালি ওরে দিয়া লাকড়ি বানাইয়া আরফার বিয়ের রান্নাবান্না করব, তবে আমার শান্তি। শিহাব মেঝেতে বসে নিজের কোমরে হাত দিয়ে ঘষছে আর এক দৃষ্টিতে ভাঙা খাটের দিকে তাকিয়ে আছে। তার মুখটা দেখে মনে হচ্ছে একমাত্র সে বিশ্বযুদ্ধে হেরে ফেলেছে। আর সে তখনও চাদর গায়ে দিয়ে মেঝেতে শুয়ে ফিক ফিক করে হাসছে। আরশি শিহাবের হাতটা টেনে ধরে হাসতে হাসতে বলল, থাক, অনেক হয়েছে, এখন চুপচাপ এই মেঝেতেই শুয়ে পড়েন। আজকের রাতটা এই অভিশপ্ত ভাঙা খাটের পাশে ফ্লোরেই কাটুক। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে বালিশ নিয়ে আরশির চাদরের এক কোণা গায়ে দিয়ে আরশিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল এবং আপন মনে বিড়বিড় করে বলল, বিয়ে করে বাসর করতে আসলাম ঘরে, আর রাত কাটাতে হচ্ছে জেলের কয়েকদিদের মতো ফ্লোরে। শালা খাট, তোর কপাল লাকড়ি হওয়ার ছাড়া আর কিছু নেই। দেখিস তোর কপালে দুঃখ আছে সকালে। গল্প নির্লজ্জ ভালোবাসা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।